কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে ৮ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ আরো অনেকে, ৫০ গ্রামের মানুষ পানিবন্দী। টানা বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রাম। প্রকল্পের সুফল নিয়ে সন্দিহান নগরবাসী, সবার সহযোগিতা চাইলেন সিটি মেয়র। নির্বাচনে ষড়যন্ত্র করে জামায়াত সহ ১১ দলকে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও ষড়যন্ত্রের শরিক ছিল, ডাক্তার শফিকের অভিযোগ। একদলীয় শাসন কায়েমের জন্যই সংবিধানের পঞ্চদশ সংশোধনী, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। আপিলের রায় আগামীকাল। এবং দেশের অর্থনীতি সচল রাখা প্রবাসীদের জীবনে নানা অনিশ্চয়তা, স্বপ্নবন্দী বিদেশের কারাগারে দুর্নীতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। রাতের বুলেটিনে স্বাগত, সাথে আছি সাফাত বিন ফরিদ এবং আমি কাছে আয়শা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে অন্তত ৮ মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে, আটকা পড়েছে আরো অনেকে। দুপুরে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ৫-এর একটি মহিলা মাদ্রাসায় পাহাড় ধসে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে কক্সবাজারের নিম্নাঞ্চল, কোথাও কোথাও সড়ক ও সেতু ভেঙে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। টানা বৃষ্টিতে একের পর এক ঘটছে পাহাড় ধস, ঘটছে প্রাণহানি। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও সাড়া মিলছে না তেমন। চলমান দুর্যোগে বুধবার দুপুরে দ্বিতীয় দফায় কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ৫-এর একটি মহিলা মাদ্রাসায় পাহাড় ধস হয়। এতে চাপা পড়ে তাৎক্ষণিক ৩ জন নিহত হয়। পরে ১৩ জন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরো ৫ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় অন্তত ৮ জনে। কলেজের মধ্যে হাঁটু পরিমাণ পানি, বাড়িঘরে থেকে বাইরে হতে পারতেছে না, স্কুল মাদ্রাসা সব বন্ধ হয়ে গেছে। মাটির নিচে চাপা পড়ে কেউ নিখোঁজ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে কক্সবাজারের ভারী বর্ষণে পাহাড় ধসে রবিবার রাত এবং সোমবার আরও ১১ জনের প্রাণহানি ঘটেছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভূমিধস। প্লাবিত হয়েছে জেলার সব উপজেলার নিম্নাঞ্চল, কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। বন্ধ রয়েছে ঢাকা কক্সবাজার ট্রেন চলাচল। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এদিকে টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। থমকে গেছে জনজীবন। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল নিয়ে সন্দিহান নগরবাসী। এদিকে পাহাড় ধসে ১৬ শহর ও সলিমপুরে ২ শিশুর প্রাণ গেছে। ছিলাম আমি, আমার ছোট বোন, আমার আব্বু হঠাৎ করে পাহাড় ধসে পড়ে। তো ধসে পড়ার কারণে পাশের রুম আমাদের যে ছিল, ও দাওয়াল ভেঙে ও সামনের রুমে মোবাইল দেখতেছিল। তো মোবাইল দেখার পর দিয়ে ও হয়তো চেষ্টা করছিল যাওয়ার জন্য, যেতে পারে নাই। পরে দিয়ে ওর গায়ের উপরে দাওয়ালটা পড়ে গেছিল। তারপর আমাদের রুমে একটু করে জায়গা ছিল, আমি আর আমার আব্বু, আমার ছোট বোন, আমরা বের হয়ে আসি। পাহাড় ধস থেকে প্রাণে বাঁচা রিয়াদ জানাচ্ছিলেন মৃত্যুর মুখ থেকে ফেরার শিহরিত গল্প। ১৬ শহর চশমা হিলের এই ভবনে থাকা রিয়াদরা বেঁচে গেলেও দেয়াল চাপা পড়ে মারা গেছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সামিয়া। তার পরিবারে এখন শুধুই শোকের মাতম। আলাদা ঘটনায় জেলার সলিমপুরেও মারা গেছে ১০ মাসের এক শিশু। আমি কি কোষ বকিয়ান হয়ে গেছি গো, মাটির নিচে পড়েই গেছে, আর উঠতে পারে না, দরজাও ফাঁকা ছিল না যে ঢুকবে। আমরা লাশটা হাসপাতালে প্রেরণ করছি। এখন আমরা এই বাকি যারা ভালনারেবল পয়েন্টে যারা আছে, যেসব ঘর আছে, তাদেরকে আমরা ওয়ার্ন করতেছি, তারা যেন অতি দ্রুত নিরাপদ স্থানে চলে যায়। টানা বৃষ্টিতে পাহাড় ধসের মতো জলাবদ্ধতার অভিশাপ থেকেও রেহাই মেলেনি নগরবাসীর। রেকর্ড বৃষ্টিতে চরম দুর্ভোগে তারা। অনেক কষ্ট, এই পানি চলাচলের জন্য রিক্সা চলা যাইতেছে না, আবার ভাড়াও পাইতেছি না। রাস্তাঘাটে চলাফেরা খুব কষ্ট হয়ে যায়, মানুষের স্কুলে যাইতে পারে না, অফিসে যাইতে পারে না। ওই পথ ধরে আসতেছিলাম, পানির এত স্রোত, আমার পুরো ভাসিয়ে নিয়ে যাওয়ার অবস্থা। কাজ করতে হবে ৪ ফুট, বরাচ্ছে ১ ফিট, ১ ফিট দিয়ে তো হচ্ছে না। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে প্রকল্প নেওয়া হলেও তার সুফল পেতে আরো কত সময় যাবে তা নিয়ে সন্দিহান নগরবাসী। তবে এবারের জলাবদ্ধতাকে প্রাকৃতিক দুর্যোগ উল্লেখ করে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন সিটি মেয়র। যে বৃষ্টিপাত হচ্ছে সেটা কন্টিনিউয়াস বৃষ্টি, এখানে কোনো ইন্টারাপশন নেই, কোনো থামাথামি নেই।
কাজে আমি মনে করি এই যে প্রাকৃতিক এই দুর্যোগে আমাদের মূল কাজ হবে সমস্ত রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা মনে করি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। অতিবৃষ্টিতে ভেঙে পড়েছে চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগও। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের বিভিন্ন পাহাড় ও পাহাড়ের পাদদেশে মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছে প্রায় 1,00,000 মানুষ। ভারী বৃষ্টিতে পাহাড় ধস হলেও সেখান থেকে তারা সরতে চান না। প্রশাসনের মাইকিং অভিযান কিছুতেই কাজ হয় না। বিভিন্ন জায়গা থেকে আসা নিম্ন আয়ের মানুষদের দাবি, বিকল্প বাসস্থান না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করছেন তারা। নিম্নচাপের প্রভাবে 2 দিন ধরে চলছে টানা বৃষ্টি। পাহাড় ধসের সতর্কতা জারি করায় চরম আতঙ্কে জীবন পার করছে বন্দরনগরীর প্রায় 6,500 পরিবার। জেলা প্রশাসনের হিসাবে নগরীর আকবরশাহ, মতিঝর্ণা, কাট্টরি সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় চরম মৃত্যু ঝুঁকি নিয়ে বাস করছে 50,000-এর বেশি মানুষ, যাদের অধিকাংশই বিভিন্ন জেলা থেকে আসা নিম্ন আয়ের বাসিন্দা। বিকল্প বাসস্থান না থাকায় বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন বলে জানান তারা। আমাদের আর কোথাও যাওয়ার রাস্তা নাই দিয়ে আমরা সরকারি জায়গার মধ্যে আমরা এখন বসবাস করতেছি। বাইরে ডুঙ্গারে আসে আমাদের বাংলাদেশ থাকতেছে, ঠিক আছে, কিন্তু ওরা আশ্রয় পাচ্ছে, জায়গা পাচ্ছে, কিন্তু আমরা অসহায়, আমরা কিছু পাইতেছি না। নিরাপদ আশ্রয়ে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও তাতে কোনো সাড়া নেই বাসিন্দাদের। এই অবস্থায় প্রয়োজনে জোর করে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। আমাদের শেল্টার সেন্টারে নিয়ে এসেছিলাম, তাদেরকে শুকনো খাবার দিয়েছি, রাতের বেলা দেওয়ার পরেও তারা আবার চলে গিয়েছে। তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তারপরেও তারা না বুঝে, তাহলে আমাদেরকে অভিযানগুলো পরিচালনা করতে হবে। এরই মধ্যে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে 8টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। অবশ্য বাসিন্দাদের অধিকাংশই সেখানে যেতে চান না। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। এদিকে আরও 5 দিন দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হতে পারে। 3 দিনে টানা বর্ষণে চরম দুর্ভোগে পড়েছে রাজধানীর মানুষ। এদিকে নদ নদীর পানি দ্রুত বেড়ে যাওয়ার কারণে দেশের 15 জেলায় আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সকাল থেকে বৃষ্টির কবলে নগরবাসী। 3 দিনের টানা বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা আর যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী সহ কাজে বের হওয়া মানুষ। বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছেন রাজধানীর নিম্ন আয়ের মানুষ। আমার সহপাঠীরা অনেকে আসে না, আসার মধ্যে বেশি হলে 6-7 জন আসে স্কুলে। তারপরে স্যার ম্যাডামরা আসতে পারতেছে না, মানে ওখান দিয়ে নিচু পানি উঠে কোমর পর্যন্ত, ওর জন্য আসতে পারে না। আমরা নিম্ন শ্রেণীর মানুষ, আমাদের কষ্ট হইতাছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা হাঁটতে পারি না, বাজার করতে পারি না। বাজারের তো অবস্থা দেখতেছেন কি অবস্থা। বৃষ্টি পানির দিনে এখানে অনেকগুলা পানি ময়লা জমা থাকে, এর কারণে কাস্টমাররা আসতে পারে না। আবহাওয়া অফিস বলছে একদিনে ঢাকায় রেকর্ড করা হয়েছে 59 মিলিমিটার বৃষ্টিপাত। টানা এই বর্ষণ চলবে আরও অন্তত 3 দিন। এই বৃষ্টিপাত আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে, থেমে থেমে হবে, কোথাও কোথাও অবিরাম বৃষ্টিও সংঘটিত হতে পারে। আমাদের ভারী বৃষ্টিপাতেরও একটি সতর্কবার্তা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও। এবং এই ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে ভারী এই বর্ষণের ফলে দেশের অন্তত 15টি জেলায় আকস্মিক বন্যার সংখ্যা দেখা দিয়েছে। সার্বিকভাবে আগামী 3 দিন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রামের পার্বত্য অববাহিকার 5টি জেলা এবং উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের 7টি জেলা এবং উত্তরাঞ্চলীয় তিস্তা অববাহিকার 3টি জেলা, অর্থাৎ মোট 15টি জেলাতে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে। নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে বিরাজমান বায়ুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বেড়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে প্রবল বেগে ঝরছে টানা বৃষ্টি। এমন পরিস্থিতিতে দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। নারী শিক্ষা ও ক্ষমতায়ন বাড়াতে অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করতে চায় সরকার। বিকেলে জাতীয় সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান বলেন, শিক্ষা খাতে বরাদ্দ গুণগত মান বাড়ালে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার শূন্যে নেমে আসবে। এদিন সংসদে তথ্যমন্ত্রী জানান, গুজব রোধে কাজ করছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। বিকেলে অধিবেশনে সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা তুলে ধরেন টানা বৃষ্টিতে চট্টগ্রামের ভোগান্তির কথা। বর্তমানে বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ত্রাণমন্ত্রী জানান, দুর্যোগ মোকাবিলায় কাজ করছে সরকার। বৃহত্তর চট্টগ্রাম এবং পাহাড়ি অঞ্চলে
প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। আমরা গতকালকে প্রত্যেকটি জেলায় 200 মেট্রিক টন করে চাল এবং 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি এবং আমাদের কিছু শুকনো খাবার রয়েছে প্যাকেটজাত, ওগুলো আমরা বিতরণ করতে বলেছি। প্রতিনিয়ত আমরা জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলছি, মাননীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করবে, এগুলো ওনারা বিতরণ করবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গুজব রোধে কাজ করছে বাংলা ফ্যাক্ট। এ পর্যন্ত বাংলা ফ্যাক্ট 860টি ফ্যাক্ট চেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও, রিল প্রকাশ করছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর 306টি প্রকাশিত হয়েছে। গড়ে প্রতিদিন 3 থেকে 5টি দাবির সত্যাসত্য যাচাই করে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। এর আগে সংসদ অধিবেশন শুরুতেই প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বৈষম্য দূর করাই সরকারের লক্ষ্য। জানান, শেয়ার বাজারে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরো অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। সম্পূরক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। আমরা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছি। একই সাথে আমরা তাদেরকে স্কুল ব্যাগও দিব। পর্যায়ক্রমিকভাবে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 1,20,00,000 বাচ্চাকেই আমরা এইটার ভেতরে, এই পরিকল্পনার ভেতরে নিয়ে আসবো। এছাড়াও কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল ও স্মার্ট কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও জানান প্রধানমন্ত্রী। আধুনিক প্রযুক্তি এবং তথ্য নির্ভর প্রিসিশন এগ্রিকালচার চালু করার। এছাড়া এদিন অর্থমন্ত্রী, জ্বালানি মন্ত্রী, শিল্পমন্ত্রী সহ অনেকেই নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। খাতকে পুনর্বাসন এবং বিকশিত। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা। সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে সংসদ অধিবেশন শুরুর আগে শিক্ষার্থীদের সাথে দেখা করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের লেখাপড়ার খোঁজ খবর নিয়েছেন তিনি। শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দিতে তাদেরকে উৎসাহিত করেন। সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন ও অধিবেশন দেখার সুযোগ দেয়া হচ্ছে। নির্বাচনে ষড়যন্ত্র করে 11 দলীয় ঐক্যকে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, তৎকালীন অন্তর্বর্তী সরকারও এই ষড়যন্ত্রে শরিক ছিল। আজ রাজধানীতে আয়োজিত 11 দলের এক সেমিনারে ডাক্তার শফিক আরও বলেন, জামাত সহ 11 দল সেদিন বিদ্রোহ করলে বা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করলে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না। গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যকরের দাবিতে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় ঐক্যের এই সেমিনার অনুষ্ঠানে 11 দলের নেতারা অভিযোগ করেন, জুলাইয়ের চেতনা নষ্ট করার ষড়যন্ত্র চলছে। যারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে বিষিয়ে তুলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই আমরা তোমরা মিলে মিলে দেখবেন টকশোতে গণমাধ্যমগুলো ব্যাপক মতামত তৈরি করতেছে এই বিচারিক প্রক্রিয়াটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। বিএনপি চাইলেও আওয়ামী লীগ হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা করছিলাম, এক রাতের মধ্যে মেনে নিতে বাধ্য হয়নি। আমার বিশ্বাস বিএনপি মেনে নিবে। জুলাই গণহত্যাকারীদের শাস্তি অবশ্যই কার্যকর করতে হবে। প্রধানমন্ত্রী নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে এলডিপি চেয়ারম্যান বলেন, তার আশেপাশেই অনেক শত্রু। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের অভিযোগ, সরকার গণভোটের রায় উপেক্ষা করতে নানা ছলচাতুরি করছে। সরকারি দলের যত ছলচাতুরি, যত যুক্তিবান হোক, গণভোটের গণ রায় মানার ব্যাপারে আমরা তিলমাত্র ছাড় দেব না। আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদেরকে বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ষড়যন্ত্র করে 11 দলীয় ঐক্যকে হারানো হয়েছে এমন অভিযোগ করে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, তারা নির্বাচন বয়কট করলে পরিস্থিতি খারাপ হতো। আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে, আমরা নির্বাচন চাই না। নির্বাচন না চাইলে পরে নির্বাচনে অংশগ্রহণ করলাম কিভাবে? সম্মানিত বন্ধুগণ, আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল, নিজেরাই তারা স্বীকার করেছে।
ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। 11 দলীয় নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতিবিদদের উপর মানুষ আস্থা হারাবে, জনগণ আবারও রাস্তায় নামবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। একদলীয় শাসন কায়েমের জন্যই সংবিধানের ৫ম সংশোধনী আনা হয়েছিল। এই সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পরপর 3টি বিতর্কিত নির্বাচন করে ক্ষমতায় থাকে আওয়ামী লীগ। এমন মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, একদলীয় শাসন বা বাকশালে ফেরার আর কোনো সুযোগ নেই। ৫ম সংশোধনীর কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে সাংবাদিকদেরকে একথা বলেছেন তিনি। শুনানিতে রিটকারী আইনজীবী বলেছেন, আংশিক নয় বরং তারা ৫ম সংশোধনীর পুরোটাই বাতিল চান। এ বিষয়ে আগামীকাল রায় দেবে আপিল বিভাগ। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের ৫ম সংশোধনী, যে সংশোধনীর মাধ্যমে ৭২-এর মূল সংবিধানের অধিকাংশ বিধান ফিরিয়ে আনা হয়, বাতিল করে দেয়া হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের ফলে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন হয় দলীয় সরকারের অধীনে, যে নির্বাচনগুলো নানা বিতর্কের জন্ম দেয়। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর সংবিধানের ৫ম সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন। হাইকোর্ট এই রিটের নিষ্পত্তি করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে রায় দেয়। তবে কিছু বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে বলে আদালত পর্যবেক্ষণ দেয়। ৫ম সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করে ৩টি পক্ষ। ৩ কার্যদিবসে আপিল শুনানি শেষ করেন প্রধান বিচারপতি জুবায়ের আহমেদ চৌধুরীর নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল জানান, হাইকোর্টের রায় বহাল চায় রাষ্ট্রপক্ষ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যার মাধ্যমে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কমপক্ষে 2টি নির্বাচন, কিন্তু সেই পথযাত্রাকে রোধ করে আবারও একদলীয় ব্যবস্থায় ফিরে নেওয়ার জন্যই মূলত ৫ম সংশোধনী আনা হয়েছিল, যেটা পিটিশনাররা বলেছে। যদিও ৫ম সংশোধনী বাতিল চেয়ে রিটকারীর আইনজীবী শুনানিতে বলেন, তারা আংশিক নয় বরং পুরো ৫ম সংশোধনী বাতিল চান। জনগণের মতামত গণভোটের মাধ্যমে নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। তো আমি বলেছি যে এই কারণে এই সংশোধনী পুরোটাই বাতিল হওয়া উচিত। আর জামায়াতের আইনজীবী শিশির মনির মনে করেন, ৫ম সংশোধনীর পুরোটা বাতিল করলে বিচার বিভাগ ও আইনসভার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট আছে ১২৩ অনুচ্ছেদে নির্বাচন, একই সাথে তার সঙ্গে সংশ্লিষ্ট আছে শপথ, প্রধান উপদেষ্টার শপথ এবং উপদেষ্টাগণের শপথ। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারকে যেহেতু ইতোমধ্যে আপিল বিভাগ বাতিল করে দিয়েছেন, সেজন্য তার সঙ্গে সংশ্লিষ্ট বিধানগুলোকেও বাতিল ঘোষণা করার জন্য আমরা সাবমিশন রেখেছি। তত্ত্বাবধায়ক সরকারের বিধান যুক্ত হয়েছিল সংবিধানের যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, সেটিও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে আপিল বিভাগে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা ওয়ারী থানার মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রূপন ভূঁইয়াকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক নূরে আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর 8 আসামিকে খালাস দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের 64 কোটি 62 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে আসামিদের। রাজধানীর ওয়ারী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে 2020 মামলা করে র্যাব। তদন্ত শেষে 2021 সালের 8 অগস্ট এনামুল হক এনু, রূপন ভূঁইয়া সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরের মাসে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ভূরাজনৈতিক বিভাজন ও বাজেট সংকোচনে বহুপাক্ষিক উন্নয়ন ব্যবস্থায় অর্থায়ন কমছে। 2027 সাল পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। বুধবার এক অনলাইন আলোচনায় এমন তথ্য তুলে ধরে সিপিডি। সংস্থাটি জানিয়েছে 2024 সালে অর্থায়ন উল্লেখযোগ্যভাবে কমেছে। আর্থিক দুর্বলতা ও কাঠামোগত সমস্যা এর প্রধান কারণ বলে জানান বক্তারা। সিপিডি বলছে, স্থিতিশীল অর্থায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নতুন দাতা দেশগুলো জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থায় সহায়তা বাড়াচ্ছে, তবে সেই অর্থ ঘাটতি পূরণে যথেষ্ট নয়। সিপিডি বলছে, দরিদ্র ও স্বল্পোন্নত দেশগুলোর স্বল্প সুদে ঋণ ও অনুদান সবচেয়ে বেশি ঝুঁকিতে। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে সরকার। At a
critical moment of the global development community. বর্তমানে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক বিভাজন এবং বাজেট সংকোচনের ফলে বহুপাক্ষিক উন্নয়ন ব্যবস্থা একাধিক ঝুঁকির মুখোমুখি। বাংলাদেশের মতো একটি দেশের জন্য $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার এবং একটি মধ্যম শক্তি হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্য নিয়ে এগিয়ে গেলেও আজকের এই আলোচনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ তার উন্নয়নের যাত্রা অব্যাহত রাখার প্রেক্ষাপটে পরিবর্তিত বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদার করার উপর গুরুত্ব দিচ্ছে। Aid budget, rather we are seeing the emergence of a new global financing. ব্যাংকিং চ্যানেলে নানা চড়াই উতরাইয়ের মধ্যেই সুখবর নিয়ে এসেছে রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্যে নতুন অর্থ বছরেও সুবাতাস বইছে রেমিটেন্সে। জুলাইয়ের প্রথম 6 দিনে দেশে প্রবাসী আয় এসেছে $69.60 লাখ। টানাপোড়েনের মধ্যে রেমিটেন্স প্রবাহ ধরে রেখেছে ইসলামী ব্যাংক, তবে তা চ্যালেঞ্জিং বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বর্তমানে রিজার্ভও রয়েছে $36 বিলিয়ন ওপরে। সরকারি স্পেশালাইজড কৃষি ব্যাংকে গেল জুনে সর্বাধিক $441 মিলিয়ন বেশি প্রবাসী আয় এসেছে। চলতি জুলাই মাসের প্রথম 6 দিনেও একই ধারা ধরে রেখেছে ব্যাংকটি। 6 দিনে $6.60 লাখ পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স আসলে আমাদের এখানে ওদের একটা ব্যাংক থাকলে আসলে আই থিঙ্ক পুরো ইকোসিস্টেমেরই লাভ হতো, কিন্তু ওয়ান কারেন্সিতে আসলে এখন ট্রেডিং করতে পারে বিকজ ইটস অ্যাডেড টু দি আরটিজিএস প্ল্যাটফর্ম। সো এরকম স্মল কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে টু এনকারেজ ওয়ান রেগুলেটরি সাইডে। চীনের তো প্রচুর ইনভেস্টমেন্ট আছে, প্রচুর ট্রেডিং হয়। এই দেশে যাতে নাগরিক তাদেরকে ব্যবসায়িক অন্যান্য সেবা দিতে চায়, তাদের উচিত হবে একটা ব্রাঞ্চ খোলা, এবং বাংলাদেশ ব্যাংক এই ধরনের প্রপোজাল আসলে দ্রুততম সময়ে ইতিবাচক সাড়া দিবে। শুধু দ্বিপাক্ষিক বাণিজ্য নয়, বিদেশি বিনিয়োগের গতি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চায়নার ব্যাংক। এজন্য প্রয়োজনীয় নীতি সংস্কারের উপর জোর দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। 24 ঘন্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মারা গেল 652 জন, আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 93 জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা 745 জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় 24 ঘন্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হচ্ছে 106 জন। এর ফলে 15 মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট 13,070 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া 24 ঘন্টায় সারা দেশে আরও 796 জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা 1,08,180 জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 91,270 জন, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 87,628 জন। অন্তর্বর্তী সরকারের অবহেলার কারণেই হাম মহামারী আকার ধারণ করেছে, এমন মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজধানীর খামারবাড়িতে আয়ুর্বেদিক চিকিৎসকদের এক অনুষ্ঠানে তিনি বলেছেন এটি ক্ষমার অযোগ্য। এ সময় ডাক্তার জাহিদ হোসেন অভিযোগ করে বলেছেন, বিগত সরকারের আমলে ভোট ছিল না, তাই জনগণের কাছে তাদের দায়বদ্ধতাও ছিল না, আর এই কারণে 2 বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসকরা বেতন পাননি। বলেছেন এই সরকার স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নের জন্য কাজ করবে। আয়ুর্বেদিক চিকিৎসার প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়াতে এই খাতে আরও গবেষণা বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন মন্ত্রী। অনুষ্ঠানে নগর পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেছেন, নগর পরিকল্পনায় অব্যবস্থাপনা ও সুয়ারেজ ব্যবস্থা না থাকায় লেকগুলো দূষিত হচ্ছে। ডেঙ্গি নিয়ন্ত্রণে কাজ চলছে জানিয়ে তিনি বলেছেন, আগের তুলনায় মশা নিয়ন্ত্রণে আছে। নেগলিজেন্সের অন্যতম উদাহরণ মিজলসে ক্ষতিগ্রস্ত মানুষ, বাচ্চারা মৃত্যুর কোলে ঢলে পড়া, এই যে হৃদয় বিদারক দৃশ্য, এটি কিন্তু বাংলাদেশ অনেক দিন পরে অবলোকন করলো, ডিউ টু দি নেগলিজেন্স অফ দি প্রিভিয়াস রেজিম। কাজেই এগুলো কোনো অবস্থাতেই ক্ষমার যোগ্য না। নগর পরিকল্পনা যারা অতীতে করেছে, একটা অব্যবস্থাপনা, অপরিকল্পিত একটা নগর নির্মাণ করেছিল। পয় নিষ্কাশনের জায়গা হলো লেক, পাইপ দিয়ে তাদের প্রতিদিনের যেই বর্জ্যগুলো আছে সেগুলো সব ডাইরেক্টলি একদম লেকের ভিতরে যায়, অর্থাৎ সিওরেজ ব্যবস্থাটা নাই। এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার অনুপস্থিত 27,000-এর বেশি শিক্ষার্থী।
এর পেছনে বারবার শিক্ষা পদ্ধতির পরিবর্তন, শিক্ষার্থীদের আত্মবিশ্বাসে ঘাটতি সহ নানা কারণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আছে শিক্ষা প্রতিষ্ঠানের জবাবদিহিতার সংকট। এই অবস্থা থেকে উত্তরণের জন্য অভিভাবকদের সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, উপস্থিত লাখো শিক্ষার্থী, সবার চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। যদিও রেজিস্ট্রেশন করার পরেও অনেকেই উপস্থিত হতে পারেনি শিক্ষা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষায়। প্রতিটি বেঞ্চে যেখানে বসার কথা ছিল একজন স্বপ্নবান শিক্ষার্থীর, প্রতিটি খাতায় লেখার কথা ছিল ভবিষ্যতের গল্প, সেখানে ২৭,০০০-এর বেশি শিক্ষার্থীর পাতা এবার ফাঁকাই রয়ে গেল। ঢাকায় ছিলাম, চাকরি করছিলাম, তো সেদিক থেকে আমার সেরকম ভালোভাবে প্রস্তুতিও ছিল না। পারিবারিক সমস্যার কারণে এসএসসি পরীক্ষা দিতে পারিনি। গতবারের চিত্র ছিল আরও খারাপ। উচ্চ মাধ্যমিকে অনুপস্থিত ছিলেন ৩১,৪৬৯ জন পরীক্ষার্থী। এবছর সেই সংখ্যা ২৭,৩২৭। শিক্ষার্থীদের কেন এত অনুপস্থিতি? শিক্ষকরা বলছেন সারা বছর শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি উদাসীনতা এর একটি বড় কারণ। এছাড়া লেখাপড়ার পদ্ধতি, বারবার কারিকুলাম পরিবর্তন, পড়াশোনায় দুর্বলতা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতার অভাব সহ নানা কারণ। সারা বছর পড়ালেখার থেকে দূরে থেকে গা ভাসিয়ে চল, যেহেতু তাদের প্রস্তুতি নাই। প্রস্তুতি না থাকলে ক্লাসরুমে যাওয়া, পরীক্ষা হলে যাওয়া একটা সাহসের বিষয়। শিক্ষাবিদরা বলছেন শিক্ষার্থীর চেয়ে শিক্ষা পদ্ধতির দায় এখানে বেশি। রয়েছে তাদের আত্মবিশ্বাসের অভাবও। কোয়ালিটি এডুকেশনের জন্য তো কোয়ালিটি টিচার দরকার। আমরা কি কোয়ালিটি টিচার নিচ্ছি? তারা আগে শিক্ষা সংস্কার কমিশন করবেন, সেই কমিশনই বলে দিবে শিক্ষা নীতি কেমন হবে, শিক্ষা দর্শন কেমন হবে, শিক্ষা কারিকুলাম কেমন হবে, টেক্সট বুক কেমন হবে। টিচার আছে, তারা ক্লাসটাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে আমার মনে হয় যে অন্যদিকে সময়টা বেশি ব্যয় করেছে এবং এটাতে তারা লাভবান বেশি হয়েছে। এতে করে তারা টিচিং লার্নিং থেকে বিচ্ছিন্ন পুরোপুরি না হলেও মনোযোগ বিচ্ছিন্ন আছে। আগামী বছরগুলোতে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকবেন না এমন প্রত্যাশা শিক্ষক ও বিশেষজ্ঞদের। তারা বলছেন এজন্য প্রয়োজন প্রতিষ্ঠানের পাশাপাশি বাবা মায়ের সচেতনতা। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা। কাঁচপুর বাস টার্মিনালে শেডসহ অবকাঠামো উন্নয়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ হবে টার্মিনালটি। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রংপুর অঞ্চলের 9টি উপকেন্দ্র আধুনিকায়নে 141 কোটি 33 লাখ এবং পঞ্চগড়ের বোদাই সেতু নির্মাণে 110 কোটি টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে কাল শুরু হচ্ছে পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান। বাংলাদেশ চায়না মন্ত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান 5 বছরে 25 কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়েছে সরকার। দেশের দুর্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিকে পথ দেখায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ইতিহাস বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে তিনি শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিত থাকার আহ্বান জানান। জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরে সোহেল রানাকে হত্যা চেষ্টা মামলায় নওগাঁ 6 আসনের সাবেক এমপি ওমর ফারুককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মহানগর হাকিম এই আদেশ দেন। মামলায় অভিযোগ 2024 সালের 5 আগস্ট আন্দোলনকারীদের ওপর গুলি এবং বোমা হামলায় সোহেল রানা সহ অনেকে আহত হন। রাজধানীর শেরাটন হোটেলে শুরু হয়েছে কোস্টাল কার্নিভাল সি ফুড ফেস্টিভ্যাল। বুধবার এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত স্পেন ও ব্রুনাই দারুসালামের রাষ্ট্রদূত সহ হোটেল কর্তৃপক্ষ। লাইভ সি ফুড এক্সপিরিয়েন্স কাউন্টারে নরওয়েজিয়ান স্যামন, অক্টোপাস, টুনা ও লবস্টার সহ বিভিন্ন সামুদ্রিক খাবার অতিথিদের পছন্দ অনুযায়ী পরিবেশন করা হচ্ছে। উৎসব চলবে 8 থেকে 18 জুলাই। এই ছিল রাতের বুলেটিনে। পরবর্তী আয়োজন টকশো কঠিন কথা সহজে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।